আমরা নিরপেক্ষ নই। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশ আজ কেমন আছে? আমরা জানি আসলে আমরা কিরকম অবস্থার মধ্যে দিয়ে গত 11টা মাস আমাদের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় কিভাবে কাটছে। বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশের মানুষ ভালো নেই। সে কারণে আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে চেষ্টা করি অতিথিদের আনতে, তাদের কথা শুনতে। আপনারা যেন তাদের কথা শোনেন, তাদের কথা চিন্তা করেন, তারা কি বলতে চান সেটা ভাবেন, বা আপনাদের ভাববার একটা সুযোগ করে দেওয়াই দৃষ্টিকোণ একাত্তরের একটা উদ্দেশ্য। তো তারই আলোকে আজকে আমরা এমন একজন অতিথিকে নিয়ে এসেছি, যিনি একজন রাজনীতিবিদ, এবং এই এই যে একটা কোটার নামে ষড়যন্ত্র হলো, প্রহসন হলো, সেটাকে উনি খুব কাছে থেকে অবলোকন করেছেন, দেখেছেন। ওনার উনি ওটার সাথেও হয়তো একটা পক্ষে ছিলেন, খুব ওতপ্রোতভাবে। কিন্তু কোনোভাবে হয়তো বুঝতে পারেননি কি হলো আসলে, ওই সময়টাতে কি হয়েছিল, কেন এরকম হলো, এর ফলটা যে কি কতটা খারাপ, সেইটা কেন বুঝতে পারলেন না, কোথায় গ্যাপটা ছিল, সেটা জানার চেষ্টা করব। আমাদের সাথে আছেন রাজনীতিবিদ, আহ, প্রাক্তন শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল। সবার প্রিয় নওফেল ভাই। তরুণরা আমি আমি শুনেছি যে ওনাকে খুব পছন্দ করেন। নওফেল ভাই, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য। আমি জানি আপনি শারীরিকভাবে মানসিকভাবে ভালো নেই। কেমন আছেন এটা আমি আর জিজ্ঞেস করলাম না, আমরা আলোচনায় শুরু করে দেই। অ্যাজ এ শিক্ষামন্ত্রী হিসেবে এখানে মনে হয় না আওয়ামী লীগের ফেলিওর ছিল, যে বাচ্চাদেরকে কাঠামোগতভাবে একটা সুপারফিশিয়াল একটা প্রজন্ম গড়ে উঠেছে, যাদের কোনো শ্যালো বুদ্ধি, যাদের কোনো আহ, বুদ্ধির বিকাশ আসলে ঘটেনি, দেশপ্রেম কিছুই ঘটেনি। একটা মাদ্রাসা শিক্ষা আবার কি কি শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ের কোয়ালিটি খারাপ। আপনার কি মনে হয়, আপনার বিশ্লেষণ বলেন। হ্যাঁ, আই এম সরি আমি এটা যদি আপনাকে একটু না না, কঠিন কোনো একেবারেই প্রশ্ন আপনি করি। না না, একেবারেই আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আমি সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে যদি আমরা বলি, এই যে একটা ফেনোমেনা তৈরি হয়েছে, এটা কিন্তু জেনারেশনাল। হ্যাঁ, জেনারেশনাল কেন আমি বলছি? আমাদের পূর্ববঙ্গে সেই 47-এর দেশভাগের পর থেকেই কিন্তু শিক্ষক সংকটটা ব্যাপকভাবে ছিল। কারণ আমাদের এখানের মধ্যে দেখা দেখা ছিল যে তৎকালীন সময়ে মানে একটা বিশাল জনগোষ্ঠী যারা শিক্ষকতার পেশায় ছিল। আমরা যেটাকে বলতাম ইংরেজি শিক্ষা, তখন জেনারেল এডুকেশনকে বলা হতো ইংরেজি শিক্ষা, আর আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ তখন কিন্তু ইংরেজি শিক্ষা নিতেন না। তখন দেওবন্দি ধারণার মাদ্রাসা ছিল বা কিছু মুসলিম স্কুল ছিল। তো সেক্ষেত্রে বেশিরভাগ যারা আমাদের পূর্ববঙ্গের যারা সাধারণ মানুষ, তারা কিন্তু সেভাবে করে ইংরেজি শিক্ষাটা নেননি। একটা বিশাল সংখ্যক শিক্ষক সম্প্রদায়, হ্যাঁ, তারা সনাতনী হতে পারেন বা আমাদের তখন 47-এর দেশভাগের সময় কিন্তু একটা মানে চলে গেল। তো 65-তে ভারত পাকিস্তান যুদ্ধে কিন্তু শিক্ষকের সংকট আরো বেড়ে গেল, এবং 71, 75, হ্যাঁ, তা সবকিছু মিলিয়ে যে শিক্ষকের সংকট একেবারে তৃণমূল পর্যায়ে থেকে এবং উচ্চশিক্ষা পর্যায়ে যেটা বিরাজমান সবসময় ছিল, সেইটা কিন্তু আমাদের শিক্ষার মানের দিক থেকে সার্বিকভাবে ব্যাপকভাবে কিন্তু সবসময় চ্যালেঞ্জ সৃষ্টি করে এসেছিল। এটা একটা বিষয় যে বিশেষ করে বিজ্ঞান শিক্ষা, গণিত শিক্ষা, ভাষা শিক্ষা, ইংরেজি শিক্ষা, এই তিন জায়গায় কিন্তু শিক্ষকের সংকটটা মানে প্রজন্ম থেকে সেটা আমরা ইনহেরিট করে আসলাম। তারপরে কি সংযুক্ত হলো? তারপরে সংযুক্ত হলো শিক্ষার ধর্মান্তকরণ। হ্যাঁ, শিক্ষার যে সংজ্ঞাটা দেওয়া হলো সেখানের মধ্যে আমরা সেটাকে ধর্মীয়করণ করলাম। সেখানের মধ্যে এমন সমস্ত এলিমেন্ট নিয়ে আসলাম যেগুলো আসলে ভোকেশন বা বৃত্তির সাথে সম্পর্কিত নয়। আমাদের বিজ্ঞান শিক্ষাটাও দেখা গিয়েছে যে সেটা একদিক থেকে যেমন মুখস্থ নির্ভর হয়ে গেছে, সেখানে অ্যাপ্লিকেশনের জায়গাটা, আপনি যেহেতু কানাডাতে আছেন আপনি জানেন যে সেখানে যে শিক্ষা ব্যবস্থা বা প্রক্রিয়াটা জীবনমুখী। হ্যাঁ, উচ্চশিক্ষায় গিয়ে তাত্ত্বিক তত্ত্বীয় শিক্ষা দ্বারা দেওয়া হয়, আবার কিন্তু বিদ্যালয় পর্যায়ে কিন্তু জীবনমুখী এবং ব্যবহার, তাদের আচার ব্যবহার ইত্যাদি সম্পর্কে শিক্ষকের সংকট। তারপরে আমাদের মানে কন্টেন্টের সংকট, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার সংকট, আবার প্রফেশনালিজমের সংকট। এই সংকটটা সবচেয়ে বেশি শিক্ষায়, যেই কারণে প্রফেশন সৃষ্টি করার দিক থেকে আমরা সেই অর্থে ভালো প্রকৌশলী বলি, ভালো চিকিৎসক বলি, সেই অর্থে যে আমাদের সংকটটা কিন্তু চলমান ছিল।
এখন এত সমস্যা মাথায় নিয়ে শেখ হাসিনা সরকার 2009 সালে যখন দায়িত্বটা নিলেন, তখন যেই অবস্থা ছিল বাংলাদেশের, যে বেসিক নিড, হ্যাঁ আমাদের যেটা বেসিক নিড বলি, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য, এই পাঁচ জায়গাতেই তাদেরকে সবচেয়ে বেশি কনসেন্ট্রেট করতে হবে। তো সবার আগে আসছে অন্ন, অন্ন বস্ত্র বাসস্থান, এই জায়গাটাতে কনসেন্ট্রেট তো আমাদের সবার আগে করতে হচ্ছে, কারণ খাদ্য নিরাপত্তা, খাদ্যের মানে নিশ্চয়তা সেটা ছিল। আর শিক্ষার ক্ষেত্রে সহজে রাতারাতি কোনো ধরনের পরিবর্তন করাটা অসম্ভব ছিল, কারণ শিক্ষক তো নেই। আপনি চাইলেই তো আপনি একটা বই দিয়ে পড়াতে পারবেন না। এখন আপনি না, বাংলা একটা শিক্ষককে, জিনিস, নওফেল ভাই, আপনাদের যেমন আমাদের আদর্শ লিপি থেকে আমপাড়া, এই যে একটা ট্রানজিশন, এটাকে তো আপনি মানবেন। আমরা পড়েছি ছোটবেলায়, আমার বাচ্চারাও ছোটবেলায় স্কুলে বাংলা বাংলা ক্লাসে কিন্তু পড়েছে ইতে ইলিশ, সেটা যে ইতে ইমাম হলো, অতে অজু হলো। তো এরকম তো, এটা তো আওয়ামী লীগ না সরকারের সময় হয়েছে। না না, এগুলো কিছু প্রাইভেট বই তৈরি হয়েছে বাজারে। আসলে কি সেই তাই? সরকারি কোনো বইতে কিন্তু এগুলো নেই। আচ্ছা। সরকার যে প্রদত্ত কন্টেন্ট, সেগুলোতে কিন্তু এগুলো ছিল না। এগুলো কিছুটা 2001 থেকে 2005 সালের যে সরকারটা ছিল, তারা সেগুলো কিছু কিছু সেই ধরনের ধর্মান্তকরণ, আমি যেটা বলছি যে আমরা ধর্মান্তকরণ বা এই ধরনের সাম্প্রদায়িকীকরণের কাজটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে এসেছে। তবে 9 সালে আমরা যখন এত কিছু নিয়ে পড়লাম, তখন তো বেসিক বইয়ের অ্যাভেলেবিলিটি ছিল না। বেসিক যে বই, আমরা যে বই পাবো, সেটা নিরসন করতে হয়েছে। অবকাঠামো ছিল না, বেসিক টিচার ছিল না, একেবারে খুবই করুণ অবস্থা থেকে যতটুক নিয়ে আসা হয়েছে, সেটাও সমস্যা ছিল না। একটা প্রজন্মকে আপনাকে অপেক্ষা করতে হবে যে সঠিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে বেরিয়ে আসার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু যেই চ্যালেঞ্জটা সামাজিকভাবে সৃষ্টি হয়েছে, সেটা শুধু শিক্ষার চ্যালেঞ্জ নয়, সংস্কৃতিগত চ্যালেঞ্জ। আমাদের সমাজের সর্বত্র যেভাবে করে এক ধরনের, আমি বলবো, সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে ধর্মকে দেখা, এবং বাঙালির যে চিরায়ত সংস্কৃতি, হাজার বছরের পুরনো সংস্কৃতি, সেটাকে আমরা ধর্ম বিরোধী আখ্যা দিয়ে, সেটাকে দূরে সরিয়ে দিয়ে, মানুষকে একেবারে এক ধরনের একটা কুপমণ্ডুকতা এবং সংকীর্ণতার মানসিকতার মধ্যে রূপান্তর করার কাজটা শিক্ষার মাধ্যমে হয়নি। সেটা আমি বলবো গ্রামে গঞ্জে সর্বত্র বাংলার সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে। সেটা আমার ধ্বংস করে সরকারের দেওয়া দায় হয়। আছে, দায় আছে, দায় আছে। আমি অবশ্যই। যাত্রা পালা, গান, জারি সারি গান, পল্লী গানের আসর, সেখানে হামদো নাচ সহ আমাদের ধর্মীয় ভজন বলি বা হামদো নাচ সঙ্গীত বলি, ইসলামিক নাচ বলি, সবকিছু আমরা কিন্তু সেই একটা প্রশান্তিমূলক বা বিনোদনমূলক বা সংস্কৃতিগত চর্চাটা তৃণমূল পর্যায় থেকে যে বিনষ্ট হয়ে গেল, সেটাতে আমরা কেউ চোখ রাখলাম না। কনসেন্ট্রেট আহ, করেন নাই। হ্যাঁ সেখানে ওয়াজ ওয়াজ সে হচ্ছে কিন্তু ওগুলো সব বন্ধ হয়ে গেছে। এবং ওয়াজের কন্টেন্টটাও তো আমি রেগুলেট করছি না। ভয়াবহ। ওয়াজ আমাকে, ওয়াজের কন্টেন্টটা আমি রেগুলেট করছি না, কিন্তু আমি কেউ যাত্রার অনুষ্ঠান করলে পুলিশ পাঠিয়ে বলছি সেখানে জুয়া খেলা হচ্ছে, জুয়া খেলা হচ্ছে। বন্ধ করে দাও। হ্যাঁ, অসামাজিক কার্যকলাপ হচ্ছে। সেখানে তো রাষ্ট্রের দায়িত্ব ছিল কোনটা সামাজিক কোনটা সাংস্কৃতিক, সেখানের মধ্যে একটা তফাৎ করে সাংস্কৃতিক কাজটাকে সেটাকে তুলে ধরা। সেখানে আমাদের একটা বড় বড় একটা ব্যর্থতা আছে। আমাদের যদি মানে ঢাকায় শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম এয়ার কন্ডিশনিং না করে, বা চট্টগ্রামে মুসলিম হল 350 কোটি টাকা দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার সহ প্রজেক্ট না করে, আমার যদি 550 কোটি টাকা আমাদের থানায় থানায় 1 কোটি টাকা করে দিয়ে দেওয়া হতো বাংলাদেশের, এবং সেটার ইন্টারেস্ট বা আয় দিয়ে যদি প্রতি মাসে 70-80 হাজার টাকা করে আয় পাওয়া যেত, এবং সেখানে প্রতি মাসে সাংস্কৃতিক অনুষ্ঠান যদি গ্রামে গঞ্জে করা হতো, এই যে সামাজিক পটভূমিতে যেই ধরনের মনোজাগতিক ভয়াবহ পরিবর্তন আমরা একটা প্রজন্মের মধ্যে দেখছি, হ্যাঁ সেটা কিন্তু হতো না, কারণ তারা সুস্থ বিনোদনের মধ্যে থাকতো। তারা সেখানে সেখানে আমরা যারা দায়িত্বপ্রাপ্ত ছিলাম, আমাদের ব্যর্থতা। এটা আমি বলবো আমাদের মানে সংস্কৃতি জগৎ থেকেই যারা দায়িত্ব নিয়ে এসেছি, তারাও তো আমরা দালান কোঠা বানানোতে বিশ্বাস করেছি, তাই না? সাংস্কৃতিক আন্দোলনটা তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে রাষ্ট্রীয় সহযোগিতার জায়গায় আমার যে পুলিশ বাহিনীর সহযোগিতা লাগবে, সেখানে আমরা বলছি যে গ্রামের দেশে মেলা হলে আমি হাউজি হবে বলে জুয়া খেলবে এই অভিযোগ দিয়ে বন্ধ করে দিচ্ছি, কিন্তু আমার ঢাকার অফিসার্স ক্লাবে যখন হাউজি হচ্ছে বা গুলশান ক্লাবে হাউজি হচ্ছে, বড় লোকের জন্য সবকিছু হালাল, আর গ্রামের মানুষের বিনোদনকে আমি হারাম বানিয়ে দিয়েছি। এই যে একটা আমাদের এই সমস্ত জায়গায় অবহেলা হয়েছে, সেই অবহেলাগুলোর মাসুল তো আমাদের এখন দিতে হচ্ছে, আমাদের দিতে হচ্ছে।
আমি কেন আমার সংস্কৃতিকে আমার ধর্ম বিশ্বাসের সাথে সাংঘর্ষিক বলবো? হ্যাঁ, এই ধরনের ধর্মীয় শিক্ষা তো আমাদের দেশে কখনো ছিল না। এবং যারা সেটাকে চর্চা করেছিল, যারা সেটাকে ইম্পোজ করেছিল জনগণের উপরে, তাদেরকে তাদের কাউন্টার ন্যারেটিভ তৈরি করার জন্য তো আমি কাজ করিনি। রাষ্ট্রের সেখানে অবশ্যই আমি মনে করি ব্যর্থ হচ্ছে। আর আমি রাজনৈতিক দল হিসেবেও বলছি, রাজনৈতিক দল হিসেবে তো আমাদের সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। আমি যখন আমার আমার বাবা অত্যন্ত ধর্মপরায়ণ একজন মানুষ, মেয়র হজ কাফেলার মতন কাফেলাও করেছেন, আবার তীর্থযাত্রার জন্য ভারতে সনাতন ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য তাদের জন্য প্যাকেজ করেছিলেন, যে চট্টগ্রাম থেকে তারা তীর্থযাত্রা করতে পারে, কারণ মুসলমানরা মানে আমাদের মানে হজ করতে যাবেন। আমি দেখতাম তাদের সময়, আমি শৈশবে আমার সুযোগ হয়েছিল রাজনৈতিক দল কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করার। আমার আমার তা আমি একেবারে শিশুকাল বেলা থেকে আওয়ামী লীগের অনেক কার্যক্রমে অংশগ্রহণ করেছি। আমি এমনকি আমার বয়স যখন 6 বছর, তখন আমি আওয়ামী লীগের কাউন্সিল একটা অ্যাটেন্ড করেছিলাম, কারণ আমার বাবা আমাকে কাঁধে করে নিয়ে নিয়ে রাজনৈতিক কার্যক্রমে যেতেন। তা আমি দেখেছি যে গণসংগীত গেয়ে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হতো। হ্যাঁ, আমাদের চট্টগ্রামে একটা ছিল আওয়ামী শিল্পী গোষ্ঠী। আওয়ামী শিল্পী গোষ্ঠী সেখানে এখনো আমার মনে আছে, আমার অশোক কাকা ডাকতাম ওনাকে। তারা তিনি গণসংগীত গেয়ে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, মানে এই যে মানে প্রণোদনা মানে উদ্দীপনামূলক যে সঙ্গীত, সেটাকে মানুষকে উজ্জীবিত করতেন, সেটাই ছিল আওয়ামী লীগের অ্যাক্টিভিটি। হ্যাঁ, এই আদর্শিক আকর্ষণের জায়গাটার জায়গায় হয়তো আমাদের দুর্বলতা ছিল, মেধাবীদেরকে সেইভাবে আমরা আকৃষ্ট করতে পারিনি। আবার মেধাবীদেরকে আকৃষ্ট করার জন্য ধরেন তাদেরকে ক্যারিয়ার মুখী করা, তাদেরকে আদর্শ সম্পর্কে শেখানো, পাঠ চক্রের মাধ্যমে সেই যে নান্দনিক বিষয়গুলো, আদর্শিক বিষয়গুলোতে তাদেরকে চর্চার মাধ্যমে শিখতে হবে। এগুলো তো আমি বলবো যে একটা পরিবারে জন্মগ্রহণ করলে যে সে আদর্শিক হয় তা নয়। বা বাবা বা মা একটা আদর্শের হতে পারে, কিন্তু সেই চর্চাটা যদি আপনি ছোটবেলা থেকে না করে আসেন। হ্যাঁ, আমি বলছি আমার পরিবারের মধ্যে আমার সব ভাই বোন কিন্তু ওইভাবে রাজনৈতিক সচেতনতা বোধ বা আদর্শিক চেতনাবোধ সেটা তারা যেহেতু সুযোগ হয়নি সেভাবে করেনি, যেটা আমার মানে পরবর্তীতে আমার করার সুযোগটা হয়েছে। তো একইভাবে আমি বলছি যে আমার শুধু পিতৃ পরিচয়ের মাধ্যমে যে আমি আমি বাবা আওয়ামী লীগ করতেন, যে আমি ছাত্রলীগ করলে যে অটো হয়ে যাবে সেটা নয়। হতে পারেন, আপনি পদ দিয়ে দিতে পারেন, পদ আপনি দিয়ে দিতে পারেন আমাকে, কিন্তু আমি আমার ব্যক্তি জীবনে সে আদর্শ চর্চার জায়গাটাতে কতটুকু করছি সেটা তো আমি মনিটর করতে পারিনি। সেখানে আমি বলবো আমাদের কিছুটা রাজনৈতিক ব্যর্থতাও ছিল। এবং গ্রামে গঞ্জে তৃণমূল পর্যায়ে সাংস্কৃতিক আন্দোলনটাকে রাজনৈতিক আন্দোলনের সাথে সম্পৃক্ত করার জায়গায় আমাদের ব্যর্থতাটা অবশ্যই ছিল। এবং সেটার মাসুল আজকে আমাদের দিতে হচ্ছে কিছুটা। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেই জায়গাগুলোতেও আমাদের কিন্তু অন্যান্য অ্যাচিভমেন্ট যেগুলো ছিল সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের অনেকগুলো এগিয়ে যাওয়া হয়েছে। যেমন নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে, হ্যাঁ, যেমন অর্থনৈতিকভাবে প্রান্তিক পর্যায়ের মানুষের যে ভাগ্য উন্নয়নটা হয়েছে, শিক্ষার যে গড় সাক্ষরতার হার বেড়েছে, হ্যাঁ, মানের সোশ্যাল বেনিফিটস ইন্ট্রোডিউস করলেন। সোশ্যাল মিডিয়া, তো এইগুলোতে কিন্তু আমাদের অনেকগুলো অ্যাচিভমেন্ট হয়েছে। আমাদের পরবর্তী ধাপটা ছিল হচ্ছে সাংস্কৃতিক বিপ্লবটা বা মনোজাগতিক পরিবর্তনের জায়গা। সেটা কি আমাদের বেশি বিলম্ব হয়ে গিয়েছিল, নাকি সেটা আগে করা উচিত ছিল, বা অর্থনৈতিক বিষয়টা আগে দেখা উচিত ছিল, সেখানে আমাদের বিতর্ক থাকতে পারে। হ্যাঁ, আমি তো মানুষের প্রাথমিক যে চাহিদা সেটা তো আগে পূরণ করি। আর আরেকটা বিষয় হচ্ছে দুর্বলতা বলি বা সবলতা বলি, 15টা বছর একটা রাষ্ট্রকে তো একটা পর্যায়ে বঙ্গবন্ধুর কন্যা পরিচালনা করে নিয়ে এসেছিলেন বলেই তো আজকে একটা পর্যায়ে গিয়ে একটা আমরা পৌঁছেছি, তাই না? আমরা $500 একটা একেবারে মানে দারিদ্র পীড়িত একটা রাষ্ট্র ছিলাম। খুবই করুণ অবস্থা ছিল আমাদের। তো আজকে ওইটাকে পুঁজি করে যারা ব্যবসা করতেন, যাদের পলিটিক্যাল ইকোনমিটা ছিল হচ্ছে মানে ভিক্ষাবৃত্তির আপনার যে অর্থনীতি, হ্যাঁ, বিদেশ থেকে ভিক্ষা করে নিয়ে আসবো, দেশের মানুষকে চড়া সুদে চালাবো, এই যে। এবং আজকে আমাদের যে মানে আমি শ্রদ্ধার সাথে বলছি, বিএনপি এখন যেহেতু মাঠে আছে, তাদের অনেক মানে আমাদের উপর নির্যাতন নিষ্পেষণ চালানোর সুযোগ আছে এবং করছেও, বেশ ভালো করেই করছে, এবং আমাদের বহু মানুষকে হত্যা করেছে। তাদের যে সর্বশেষ অর্থমন্ত্রী ছিলেন আমাদের সাইফুর রহমান সাহেব, মরহুম সাইফুর সাইফুর রহমান রহমান সাহেব, সাহেব। হ্যাঁ, তার আমলেই তো সর্বশেষ যে প্যারিস কনসোর্টিয়ামে গিয়ে অর্থমন্ত্রীকে মানে বাজেটের আগে আগে যেতে হতো প্যারিসে। কেন? প্যারিস কনসোর্টিয়ামে কত টাকা দান পাওয়া যাবে, অনুদান পাওয়া যাবে, সেটার উপরে ভিত্তি করে তারা কিন্তু মানে বাংলাদেশের বাজেট প্রণয়ন করতেন। তো সেই অবস্থা থেকে আজকে বাংলাদেশের যে পরিবর্তনটা এসেছে, ওইরা সবাই মিলে কিন্তু ষড়যন্ত্র করে আবার পিছু নিয়ে নিয়ে যেতে চায়। আমরা সমালোচনা আলোচনা সবই চলবে, রাজনীতিতে বিতর্ক থাকবে, গণতন্ত্রের সবচেয়ে মূল সৌন্দর্য। তবে হ্যাঁ, সেখানে আমরা বলতে পারি যে
আমাদের প্রতি মানে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের মধ্যে যে সমস্ত প্রগতিশীল ভয়েস গুলো ছিল, এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে যে সমস্ত প্রগতিশীল ভয়েস গুলো ছিল, হ্যাঁ, তাদেরকে আমরা কি যথাযথভাবে হয়তো বা যদি আমরা মানে আমরা যদি এগিয়ে দিতে পারতাম। অনেক সময় আপনার বিরোধীকেও আপনাকে এগিয়ে দিতে হয়। সেই সমস্ত জায়গায় হয়তো বা আমাদের দুর্বলতা ছিল বলেই একটা পরিস্থিতিতে পৌঁছে যে, যে ওই যে মানে ওই এক 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 গ্লাস দুধে যখন এক এক ফোঁটা লবণ জল দেয়া মানে লেবুর জল দেওয়া হয়, পুরোটাই যেমন নষ্ট হয়ে যায়। ও এটাও হয়তো বা ওরকম হয়েছে যে এই যে জঙ্গি গোষ্ঠীর নেতৃত্বে আমরা একটা পলিটিক্যাল স্পেকট্রামকে তুলে দিয়েছি। সেটা হয়তো বা আমাদের আসলে, আমি যেভাবে বলি না কেন, 15 বছর পরে একটা জায়গায় হোঁচট খেয়ে আজকে আমি 15 বছরের সব অর্জনকে তো আমরা বলতে পারি না সেটা কালিমালিপ্ত হয়েছে। আর আর যে মিথ্যাচার, এই যে বলা হয়েছে একটা উদ্ভট কথা, বাংলাদেশ থেকে নাকি $15 বিলিয়ন পার ইয়ার নাকি আপনার মানে পাচার হয়ে গিয়েছে। এর চেয়ে তো উদ্ভট কথা মানে আমি কখনোই শুনিনি। মানে দুর্নীতি, আমি বলছি না দুর্নীতি হয়নি, দুর্নীতি বলি, কিন্তু ব্যাংক ডাকাতি নফল বলি। ভাই, আমি এখানে একটু থামাই আপনাকে। এই যে একটা কথা, $15 বিলিয়ন পাচার হয়ে গেছে, দুর্জনেরা অনেক প্রতি কথা, বছর প্রতি প্রতি বছর। বছর হ্যাঁ, দুর্জনেরা অনেক কথা বলে। কিন্তু এই যে যারা আমরা বিশ্বাস করি, আপামর জনতা যখন বিশ্বাস করতে শুরু করে, তার মানে এই যে তাদের একটা এডুকেশনাল একটা গ্যাপ আছে, যে আমি কেন আমি চিন্তা করছি না যে $15 বিলিয়ন যদি একটা গভর্নমেন্ট পার ইয়ার পাচার করে দেয়, তাহলে রাষ্ট্র কিভাবে চলছে। এই যে চিন্তার যে একটা স্তর, একটা যে গ্যাপ, এই যে আমাদের যে আমরা যে এত ভাবি না, আমাদের ভাবনার জগৎটা যে মানে প্রকাশিত হচ্ছে না, সেটাকে সেটা তো আসলে একটা সরকারকে চিন্তা করতে হবে যে আমি আমি অন্ন বস্ত্র বাসস্থান, আমি মৌলিক চাহিদার সাথে সাথে একটা জাতিগোষ্ঠীর যে মনোজাগতিক। উন্নয়ন, মনোজাগতিক, সৃজনশীল, সাংস্কৃতিক বিকাশ না হলে এগুলো তো হবে না নফিল ভাই। অবশ্যই এটাই হবে না। আমাদের এবং প্রবলেমটা হয়েছে। সেটাই হয়েছে, এবং বিশেষ করে শহুরে মধ্যবিত্তের ক্ষেত্রে সেটা হয়েছে। হ্যাঁ, শহুরে, কিন্তু আমার প্রান্তিক পর্যায়ের বাংলা সাধারণ জনগণ কিন্তু এই সমস্ত বকওয়াস কথা কোনোটাই তারা না, বিশ্বাস ওরা করছে না। ওদের সময় নাই, ওরা হ্যাঁ, ওদের না। মতো আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে বড় ব্যর্থতাটা হয়েছে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে ব্যাপক প্রচার। আপনি জানেন যে গোয়েবলস এর একটা তত্ত্ব ছিল যে মিথ্যা বারবার বলতে থাকলে মানুষ একটা পর্যায়ে সত্যের মতো বিশ্বাস করে করবেই। বিশ্বাস করি। এখন সেই সমস্ত জায়গায় আমি কিন্তু রেগুলেশনে ফেল করেছি। আমি কন্টেন্ট রেগুলেশনে আমি চূড়ান্ত ভাবে ফেল করেছি। আমার রাষ্ট্রের বিরুদ্ধে সার্বক্ষণিক মিথ্যা বলছে তো বলছে তো বলছে। আমার রেগুলেটরি এজেন্সি তখন কি করছে, আমি নিজে রেগুলেটরি এজেন্সির কাছে গিয়ে ধর্ণা দিয়েছি চেয়ারম্যান সাহেবের সাথে। আমি নিজে, আমি তখন উপমন্ত্রী ছিলাম, আমার কোনো প্রয়োজন ছিল না তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে গিয়ে বিটিআরসি তে গিয়ে আমার সেখানে তদবির করার। আমি আমার রাষ্ট্রের স্বার্থে আমি একজন আইনজীবীকে দিয়ে হাইকোর্টে রিট করিয়ে সেখান থেকে ইন্টারিম একটা অর্ডার নিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে গেলাম, স্পেকট্রাম ডিভিশনের কাছে গেলাম, এই এই গ্রাউন্ডে ইউ হ্যাভ টু রেগুলেট দিস ওয়েবসাইট, মানে কমপ্লিসেন্ট। হ্যাঁ, তো এই যে একটা অপপ্রচারের যে ব্যাপক ইন্ডাস্ট্রিয়াল স্কেলে চলেছে, হোয়াট হ্যাভ উই ডান অ্যাজ রেগুলেটর? নট মাচ, আমি বলবো। সেই ক্ষেত্রে আমাদের অনেক দায়িত্বপ্রাপ্তদের প্যানিক ছিল, পরাশক্তি তো খেপে যাবে যদি ফেসবুককে আমি নিয়ন্ত্রণ করি। আরে ভাই, সিঙ্গাপুরের মতন একটা ছোট দেশ যদি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, আপনার মানে শ্রীলঙ্কার মতো রাষ্ট্র যেখানে এই সমস্ত অপপ্রচারকে নিয়ন্ত্রণ করতে পারছে, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনামের কথা নাই বা বললাম, পুরো মিডল ইস্ট, আপনার পৃথিবীর কোন দেশের রাষ্ট্রের অস্তিত্বকে যদি আপনি কোন রাষ্ট্রের অস্তিত্ব বলো নাকি দোকানদারি বলো, দোকানদারি বলে, আমাদেরকে এটা, এক্স্যাক্টলি। আমাদেরকে বলা হয়েছে ফেসবুকে অনেকে এফ কমার্স করছে, কাপড় বিক্রি করছে কেউ, থালাবাটি বিক্রি করছে কেউ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা বাবা, এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু রাষ্ট্র যেখানে অস্তিত্বহীনতার মধ্যে পড়েছে, কন্টেন্ট রেগুলেশন আমি করতে পারছি না, তো সেইটা বড় নাকি আমার গ্রসারি মানে ফেসবুক ভিত্তিক আপনাদের এফ কমার্স বড়? আপনাদের অনেক মন্ত্রীদেরকেও দেখেছি আমি যে মানে আমার কথা হচ্ছে যে স্বাবলম্বী হওয়াটা কোনো অসুবিধা নেই, হোক, নেই, কিন্তু একটা স্বাবলম্বী হওয়া মেসেজ তো কিন্তু। থাকতে হবে। এবং একটা এবং এই কর্তৃপক্ষগুলোকে আমরা তো নিয়ন্ত্রণ করতে পারিনি, এবং সেই ক্ষেত্রে প্রমোটও আমাদেরকে করা তাদের হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, আমি দেখেছি এটা। প্রমোটও করা হয়েছে, এবং ফ্যাক্ট চেকিং এর জায়গায় দেখা গিয়েছে যে আমার তো তাকে বলতে হবে যে এই যে মিস্টার মেটা, তুমি আমার কাছ থেকে আয় করো, মানে ইউ আর্ন ফ্রম মি, রাইট? সো দেয়ারফর অল ইউর আর্নিংস উইল হ্যাভ টু স্টপ ইফ ইউ ডোন্ট
regulate the contents which are against women, which are against the spirit of the nation, which ফ্রিডম অফ স্পিচ থাকবে, কিন্তু কন্টিনিউয়াস ডেফেমেটরি কন্টেন্ট দিয়ে যাবে, আমি সেটা কিছুই করতে পারছি না। আমি এতই দুর্বল রাষ্ট্র? তাহলে আমি সবলতা দেখাতে গিয়ে যেখানে আমাকে দুর্বলতা দেখাতে হবে সেখানে কিন্তু আমি ফেল করেছি। তো এই সমস্ত স্ট্র্যাটেজিক জায়গায় গিয়ে আমি মনে করি আমাদের দুর্বলতা বা আমাদের ব্যর্থতা ছিল। এবং এই যে এই ডিজিটাল বাংলাদেশ তো আমাদের এই সৃষ্টি, কিন্তু ডিজিটাল বাংলাদেশের কন্টেন্ট যদি আমি রেগুলেট করতে না পারি, সেটাই তো আমার জন্য ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে দাঁড়াবে। এবং সেটা আমাদের হয়েছে। এবং আমি মানে এটা আমার দুঃস্বপ্নের মতো ছিল। এই কারণেই ছিল কি, আমি সৌভাগ্যবশত বলি বা দুর্ভাগ্যবশত বলি, আমি একসময় তাদের রেগুলেটরি বিষয়গুলোতে আমি আইনি পরামর্শ দিয়ে থাকতাম। 2013-14 সাল থেকে আমি সেটা দেওয়া শুরু করেছিলাম একজন আইনজীবী হিসেবে। আমার মানে তাদের কাছ থেকে আমি মানে ফিস প্রাপ্ত মানে আইনজীবী। তো আমি কাদের সেখানে কাদের? দেখতাম আমি মেটার জন্য কাজ করেছি। মেয়েটার জন্য হ্যাঁ আছে। হ্যাঁ, কাজ করেছি। তো আমার বক্তব্যটা হচ্ছে যে এই যে আমি দেখছি যে তারা কোন দিকে যাচ্ছে, তারা আউট অফ কন্ট্রোল একটা অবস্থায় তারা যেতে চায়। বাট আমরা জানি যে তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, কিন্তু আমরা সেটা করার প্রচেষ্টাই দেখাইনি বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। কারণ আমি নিজে গিয়ে কোর্ট থেকে অর্ডার নিয়ে এসে নিজের পকেটের পয়সা খরচ করে আমি বিটিআরসি তে গিয়েছি, কিন্তু সেভাবে করে সাড়া পাইনি। এখন এটা কি আপনি কি ষড়যন্ত্র বলবেন নাকি নেগলেক্ট বলবেন? আমি তো বলবো দুটোই। আমি বলবো দুটোই, কারণ এই মেগা মাল্টি ন্যাশনাল কর্পোরেশনরা কিন্তু যে কোনো উপায়ে যে কোনো কাউকে যে কোনো ভাবেই ম্যানেজ করতে পারে, আবার ষড়যন্ত্রের সাথে অংশগ্রহণ করতে পারে। আমরা দেখেছি তারা বিদেশি ডিপ স্টেট গুলোর সাথে কিভাবে একসাথে কাজ করে। মানে এবং লন্ডন রায়ট যখন হলো লন্ডন শহরে, তারা তো সরাসরি মেটা বন্ধ করে দিল, বা ফেসবুক বন্ধ করে দিল, ইউটিউব বন্ধ করে দিল, কারণ সেখান থেকে মিস ইনফরমেশন যাচ্ছে। তারা বলছে তাদের শত্রু রাষ্ট্রটা সেখানে মিস ইনফরমেশন ছড়াচ্ছে। তা আমার রাষ্ট্র যখন এই সমস্ত নিয়ন্ত্রণ করতে গেল, তখন আমি পাগল হয়ে গেলাম ইন্টারনেট খুলে দেওয়ার জন্য। হ্যাঁ, বা আমি তো বলছি ইন্টারনেট না, আমাকে তাহলে তো যেখান থেকে ছড়াচ্ছে ইউটিউব, ফেসবুক, সেগুলোকে আমাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। আপনি যদি ভারতের দিকে দেখেন, তো সেখানে তো রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করতে দেয় না। ভারতের চাইতে কি আমাদের চাইতে কি ভারতের বাক স্বাধীনতা কম কোনোভাবেই? পাকিস্তানে পর্যন্ত সেটা দেয় না, শ্রীলঙ্কাতে কোথাও সেটা দেয় না, দেয় না, এখানেও দেয় না, আমি যেই দেশে এখানেও আছি দেবে না, রাষ্ট্রের উপরে কোনোভাবেই কিছু দেবে নেই। না। রাষ্ট্রপতি কিছু নেই, ভাইরাল কোনো কিছু কন্টেন্ট হলে সেখানে রেগুলেশন আসে। আমার সেখানে একেবারে ফেসবুক বললেই সাদা চামড়ার লোক আসলেই আমি গদগদ হয়ে একেবারে নমনম করতে থাকলাম। আমার দোকানদারি ব্যবসা খুবই গুরুত্বপূর্ণ, এফ কমার্স। সেগুলো তো আমাদের ব্যর্থতা ছিল। হ্যাঁ, তো এইগুলো আবার মানে সাংগঠনিক ব্যর্থতার জায়গায় এসে, কিন্তু আমি তাও বলবো মানে আমাদের সেই ব্যর্থতাই যে পতনের কারণ তা না। আমি মনে করি পতনের পেছনে শক্তিটা পরাক্রমশালী শক্তি ছিল। এবং সেটা আমাদেরকে এমন ভাবে ঝাঁকিয়েছে, এমন ভাবে আমাদেরকে মানে সরিয়ে দিয়েছে। আহ, সেখানে যদি আমরা সর্বশক্তি নিয়ে যদি দাঁড়িয়ে থাকতাম, হয়তো আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম এবং টিকে যেতাম। কিন্তু যেই রক্তক্ষয় হতো, যেই বিনাশ হতো, যে মানুষ হত্যা হতো, সেই দায়িত্ব হয়তো বা আমরা রাজনৈতিকভাবে নিতে চাইনি। হ্যাঁ, তো আহ, আমাদের তো সেই রাজনৈতিক সক্ষমতা ছিল এদেরকে সমূলে বিনাশ করার, কিন্তু আমরা সেই ধৃষ্টতা, সেই ধরনের, কিন্তু এখন বলা হচ্ছে আমরা নাকি হেলিকপ্টার থেকে গুলি করেছি। আরে বাবা, হেলিকপ্টার থেকে, একটা সিভিলিয়ান হেলিকপ্টার থেকে অটোমেটিক রাইফেল দিয়ে গুলি করলে যে সেখানে যে মানে মানে ভাইব্রেশন হবে, সেটা তো হেলিকপ্টারতে স্টেবল থাকতে পারবে না। তৎকালীন র্যাবের যে প্রধান, তাকে ধরে নিয়ে গিয়ে বলা হচ্ছে সাইন করে দেওয়ার জন্য যে আমাদের নেত্রী হেলিকপ্টার থেকে গুলি করতে বলেছে। হেলিকপ্টার থেকে গুলি করতে বলেছে, এটা এত সহজ বিষয় না তো একটা হেলিকপ্টার থেকে গুলি করতে যাবে, সেটা গানশিপ টাইপের হেলিকপ্টার হতে হবে। ওই এই যে ধরনের বললাম উদ্ভট যে চিন্তা মানে একটা কিছু বলে দিলেই হলো। একটা কিছু বলে দিলেই হলো এবং সেটা বিশ্বাস, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কন্টেন্ট বানিয়ে তারা ছাড়ছে। তা আমার কিন্তু মানে বাস্তবতা হচ্ছে এটা তো পশ্চিমা বিশ্বেও মানুষ এগুলো বিশ্বাস করে, কিন্তু সেখানে কিন্তু মানে এগুলোকে নিরসন করা হয়, সরানো হয়। তো আমি বলবো যে এই রাজনৈতিক যে অপশক্তিটি, এটা তো আসলে রাজনৈতিক শক্তি না। একটা জঙ্গি গোষ্ঠী কোনোভাবে চেয়ারে বসে গিয়েছে, এবং জঙ্গি গোষ্ঠীটাকে সহযোগিতা জঙ্গি গোষ্ঠীটাকে সহযোগিতা করেছে হচ্ছে ডক্টর ইউনূস। আপনি দেখবেন যে পশ্চিমা শক্তি যতই লিবারেল বলুক না কেন, আজকে যে তার জন্য সন্ত্রাসী, আগামীকাল বা তার মিত্র হয়ে যেতে পারে। যেমন সিরিয়ার যে একটা সন্ত্রাসী গোষ্ঠী, হ্যাঁ, তাদেরকে কিন্তু ঠিকই তারা এখন স্বীকৃতি সবই দিয়ে দিয়েছে, কারণ তার পারপাস সার্ভ করছে, ইসরায়েলের পারপাস সার্ভ করছে, সুতরাং এভরিথিং ইজ ফাইন।
তো অনুরূপভাবেই আমাদের এখানে যারা হোলি আর্টিজানের সাথে সম্পৃক্ত, সেই হিজবুল তাহরির টার্ন জেএমবি, এখন এখন বলা হচ্ছে এরা কেউই নাকি এক্সিস্ট করে না। তা আমি মনে করি ভায়োলেন্সের দিকে নয়, সাংগঠনিক শক্তি আমরা একত্রিত করে, এবং দেশে বিদেশে আমাদের একটা বিশাল ডায়াসপোরা আছে। এবং ইন্টারেস্টিংলি আমাদের সেই ডায়াসপোরার মধ্যে যেটা লিবারাল ডায়াসপোরা, হ্যাঁ, বা আলট্রা কনজারভেটিভ নয়, সেই লিবারাল ডায়াসপোরা নানান কারণে, অভিমানে বলি বা সেটা মানে তাদের জীবনের তাগিদেই বলি, তারা আহ, বেশ সাইলেন্ট ছিলেন বেশ কিছুদিন। মানে তাদেরও তো অভিমান আছে, রাগ আছে, ক্ষোভ আছে, তাই না? আমি তো আই এম নট দ্য বেস্ট পারফর্মিং পার্সন, তাই না? একটা গণতান্ত্রিক সমাজে সবারই ক্ষোভ থাকবে। তো আম, কিন্তু এই অপশক্তিগুলোর অপপ্রচারে কিন্তু আমরা যথাযথভাবে সবসময় উত্তর দিতে পারিনি। আজকে কিন্তু সবার একটা সম্মিলিত শক্তি আমরা দেখতে পাচ্ছি, সবার মধ্যে একটা চেতনা এসেছে, দেশটাই তো আমাদের ধ্বংসের শেষ সীমায় গিয়ে পৌঁছেছে। তো সুতরাং দেশের প্রয়োজনে, এটা আওয়ামী লীগের প্রয়োজন বলছি না, বাংলাদেশের প্রয়োজনে, বাংলাদেশকে রক্ষার্থে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান, হ্যাঁ, এটা সেনাবাহিনী হতে পারে, এটা আমাদের বিচারাঙ্গন হতে পারে, উচ্চ আদালত হতে পারে, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, আমাদের ব্যবসায়ী সমাজ, তাদের সবাইকে একটা জায়গায় গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে যে এই মবতন্ত্র, এই জঙ্গিতন্ত্র, এই মিথ্যাতন্ত্র, এটাকে যে কোনো ভাবে আমাদের সরিয়ে দিতে হবে। এখন আমি বলবো যে বিএনপি তো একটা স্বাভাবিক রাজনৈতিক দল হিসেবে নিজেদের রাজনৈতিক প্রক্রিয়া আসতে চায়, সেখানে এই বৃহৎ দুই রাজনৈতিক শক্তির মধ্যেও আহ, একটা বন্দোবস্ত হতে হবে। এই যে বন্দোবস্ত একটা কথা শিখে এসেছে না, এই যে আলী রিয়াজের কথা মুখে দিল, এই যে মানে চিরস্থায়ী বন্দোবস্তের মতন ব্রিটিশদের, হ্যাঁ, এটা একটা শিখেছে, তারা এখন বারবার করে প্রচার করছে, এগুলো খুব ক্যাচ ফ্রেজ গুলো তারা খুব চমৎকার ভাবে ব্যবহার করেছে। আমি মনে করি বৃহত্তর স্বার্থে দুই রাজনৈতিক বৃহৎ দলের মধ্যে একটা বন্দোবস্তের প্রয়োজন আছে, আলোচনার প্রয়োজন আছে। আমি সমঝোতা বলছি কিনা আমি জানি না, তবে পূর্বের অনেক কাজের দায়িত্ব মেনে নিয়েই এবং সেগুলোর দায়বদ্ধতা থেকে কিন্তু, যেমন আমি একে অপরকে সম্পূর্ণভাবে ধ্বংস করবো না, গ্রেনেড মেরে আমি শেখ হাসিনাকে হত্যা করতে যাব না। আমি তো এতটুকু কাঠিছে আমি আপনার কাছ থেকে প্রত্যাশা করতে পারি। কিন্তু আপনি কি করছেন? আপনি ওই মানসিকতা থেকে যে বের হননি, আপনাদের বর্তমান কার্যকলাপ তো আমরা দেখছি। আপনি তখন গ্রেনেড মেরে আমাকে হত্যা করতে চেয়েছিলেন, এখন দেশব্যাপী নিধনযজ্ঞ চালিয়ে আপনি হত্যা করতে চাইছেন। মব। এই মবতন্ত্র এখন, এটা কিন্তু স্থায়ী হয় না, এটার ফল খুবই খারাপ হয়। আর প্রত্যেকবার জনগণ এই জন্য আমাকে মানে 15 থেকে 17 বছরের বাইরে রাখে। হ্যাঁ, তো এই এই প্রজন্ম যে আমরা একেবারে আশাহত হয়েছি তা না। হ্যাঁ, একটা নির্দিষ্ট শহুরে উত্তেজিত অংশ, যারা ভোট দিতে যায় কিনাও সন্দেহ আছে, হ্যাঁ। তো তাদের মধ্যে এই ফেসবুকীয় আলোচনা দেখবেন অনেক, কিন্তু বাংলার সাধারণ মানুষের মধ্যে এই অনেক বেশি গণতন্ত্র এবং দর্শন কাজ করে। হ্যাঁ, অনেক বেশি গণতন্ত্র এবং দর্শন, গণতান্ত্রিক রাজনৈতিক দর্শন কাজ করে, এবং তারা ঠিকই কিন্তু সুযোগ পেলেই, হ্যাঁ, এই অপরাজনৈতিক শক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেবে এবং তাদেরকে পরাজিত করবে। নফেল ভাই, আপনার সাথে অনেক কথা বললাম, আমরা আবারও কথা বলবো। আমার আরো কিছু কথা আছে যেগুলো আসলে আপনার সাথে, আপনার কাছ থেকে জানতে চাই, কিছু প্রশ্ন আমার আমার দর্শকদের। কিন্তু আজকে অনেক লম্বা সময় আপনি আমাদের সময় দিলেন, আপনাদের ওখানে অনেক রাতও হয়ে গেছে হয়তো। হুম। উম, আপনাকে আপনার সুস্থতা কামনা করি। এবং আপনার এই যে আপনার একটা পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস আদার পলিটিক্যাল পার্টিস এবং সব কিছুর উপরে আপনি এই মুহূর্তে চিন্তা করছেন বাংলাদেশকে, যে এর জন্য আপনি বলছেন যে যদি দুইটা প্রধান দুই রাজনৈতিক দলের আলোচনায় বসতে হয়, সমস্ত কিছু উপরে বাদ দিয়ে বাংলাদেশকে এবং দেশের মানুষকে সামনে কথা চিন্তা করে তাহলে বসা উচিত, কথা বলা উচিত, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আপনি দলের ভিতরে আপনাদের যে আত্মসমালোচনার জায়গাটা, আমি বলছি না যে আপনি জুলাই অগাস্টে যা হয়েছে সেটা ষড়যন্ত্র এবং কিভাবে বাচ্চাগুলো মারা গেল, সেটা সেই বিতর্কে সেটা আসলে সময়ই বলে দিবে, প্রকাশ সত্য প্রকাশ হবেই, সেটার কথা বলছি না। কিন্তু যে যেই জায়গাগুলোতে আপনাদের গ্যাপ ছিল দলীয়ভাবে গত 16 বছর, সেটা যে আপনারা অনুধাবন করতে পেরেছেন যে যার জন্য এই ঘটনাটা ওরা ঘটাতে পারলো, তো তার জন্য খুবই ভালো। আমি খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে, যে অ্যাজ এ পলিটিশিয়ান আপনি এত বড় একজন মন্ত্রী ছিলেন, আপনি হায়ারার্কিদের মধ্যে একজন, যে সেই কথাগুলো আমাদের দর্শকদের সামনে খোলামেলা আলোচনা করলেন।
আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং আপনাকে সত্যি আমার খুবই ভালো লাগলো, আমি এনজয় করেছি নওফেল ভাই। ধ- ধন্যবাদ লোপাপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যোগাযোগ থাকবে আবারও, আপনি যদি সময় দেন আমরা খুশি হব। দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক শ্রোতা, আশা করি আমাদের আজকের দর্শক অতিথির কথা আপনাদের ভালো লেগেছে। দিন শেষে শুধু একটা কথাই বলবো, এই দেশটা আমাদের, বাংলাদেশ আমাদের, এই মানুষগুলো আমাদের, এবং আমরা যেন আমাদের রাষ্ট্রকে সম্মান করি, দেশকে সম্মান করি। একাত্তরে কত কিছুর বিনিময়ে আমরা এই দেশটাকে পেয়েছি। আমাদের সংবিধান কত ভালো একটা সংবিধান। জনগণই সকল ক্ষমতার উৎস। এত ভালো সংবিধান কোথায় পাবো? আমরা চলেন ভাবি, আমরা আমাদের প্রতিবেশীর দিকে খেয়াল রাখি, আমরা আমরা যেন একে অন্যের প্রতি সহমর্মী হই। আপনাদের শুভ কামনা করছি। আপনাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো অতিথিকে নিয়ে। আপনারা ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।